উভয়ের পক্ষে অসুবিধা হবে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা শারদাময়ের চলার পথকে পাথেয় করে নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ ধন্য নিউ মমতাজ অপেরার পক্ষ থেকে আপনাদের সবাইকে, উপস্থিত শ্রদ্ধাভাজন দর্শক বন্ধুগণ, মেলা কমিটি, যাত্রা কমিটি, পুজো কমিটি এবং ভারতীয় প্রশাসন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের কাল্পনিক যাত্রাপালা, জাত মানে না ভালোবাসা। রচনা এস.এম. জলিল, নাট্য নির্দেশনায় রজত কুমার, সুর মাস্টার মানু বন্দ্যোপাধ্যায়। আলোক কাদের শেখ, ধ্বনি কুমার শানু, পরিবেশনায় নিউ মমতাজ অপেরা। শ্রেষ্ঠ অভিনয় করছেন আপনাদের চির পরিচিত, চির আকাঙ্ক্ষিত গ্ল্যামার কুইন নায়িকা মিসেস মমতাজ। সঙ্গে থাকছে সোনার টুকরো গায়ক নায়ক আমির হোসেন এবং প্রতিভাময় অভিনেত্রী মিসেস যমুনা। রজত কুমার ও আরো অনেকে। শুরু হচ্ছে দুঃখের সাগরে সুখের জমিনে ভাসিয়েছি প্রেমের ভেলা, ব্যর্থ হলো সকল আশা, জাত মানে না ভালোবাসা, জাত মানে না ভালোবাসা, জাত মানে না ভালোবাসা। যদি দিতে না পারে আমার নাম মির্জা মোহাম্মদ খান খানান, মির্জা আলী। এই তো সেদিন আমি যেদিন সুদূর আফগানিস্তান থেকে এই বাংলায় এসে বাংলার সেই তক্তাসে আমি এসেছিলাম, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যেমন করেই হোক, যেভাবেই হোক, বাংলার সমস্ত হিন্দুরাতকে আমার পায়ের তলায় ফেলবো। কে আমাকে সাহায্য করবে? এর জন্য তো একটা উপযুক্ত লোক আমার। আপনি এই সমাজের শিরোমণি, আমার কথা এই সমাজের মানুষ ওঠে আর বসে, তাই নাকি? তাহলে আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু তার বিনিময়ে কি চান আপনি? এই বাংলার সমস্ত হিন্দু রাজকে আপনি এক এক করে ধরে দিতে পারেন, তাহলে বিনিময়ে আপনি পাবেন অর্থ আর আমি পাবো
আপনি দেবেন আমার অর্থ আর আপনি আমাকে দেবেন সুন্দর সুন্দর। আপনি আমার সঙ্গে চলে আসুন। ওই যে নদী দেখা যাচ্ছে না, ওখানে রায় বংশের বধূ, তাকে দেখতে পাবেন, অপরূপ সুন্দরী। এই মুহূর্তে আমরা উল্কা নদীর ধারে। এই তো আমি নদীর ঘাটে জল নিতে এসেছি। তাই তো নদীর জল কুলো কুলো বেগে বয়ে চলেছে, আর তার সঙ্গে এক ঝাঁক বুনো হাঁস পথ হারিয়েছে। এই বুনো হাঁস, তোরা দূরে কেন? আয় না আমার কাছে আয়, তোদের সঙ্গে দুটি মনের কথা কই। আয় আয় ওরে হাসি তৈ তৈ, আয় আয় ওরে হাসি তৈ তৈ, আয় আয় ওরে হাসি তৈ তৈ, আয় আয় ওরে হাসি তৈ তৈ। ধরা সন্ধ্যা বেলা এই মহুয়া তলা, ধরা সন্ধ্যা বেলা এই মহুয়া তলা, তোর সনে বসে দুটি কথা কই। আয় আয় ওরে হাসি তৈ তৈ, আয় আয় ওরে হাসি তৈ তৈ, আয় আয় ওরে হাসি তৈ তৈ। কে তুমি? ভালো করে চেয়ে দেখো কে আমি। আমি সিপাহসালার মির্জা কানে। কি চাই এখানে? কি নাম তোমার? তার আগে বলুন কি চাই আমার কাছে? সেই রূপ সুধা। যার তার সঙ্গে কথা বলি না, আর যাকে তাকে গানও শোনায় না। কিন্তু তোমার এই সুমধুর কণ্ঠে আমি যে গানই শুনতে। আগেই তো বলে দিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে দূর থেকে দাঁড়িয়ে তুমি আমার গান শুনছিলে, তার জন্য তুমি এইখানে এসেছো। আমি বুঝি নিয়েই বলে দিয়েছি, আমি যার তার সঙ্গে কথা বলি না, গানও শোনায় না। খামোশ! তুমি আমার পথ ছেড়ে দাও। যদি না ছাড়ি জোর করে চলে যাবে এখান থেকে। হ্যাঁ, কেউ কোনোদিন রেহাই পায়নি। তোমার ওই সুন্দর মুখে একটি গান বললাম তো না। নাকে কেমন করে হ্যাঁ করে তো সেটা মির্জা কানে খুব কি বলতে চাও তুমি? তোমাকে তুলে নিয়ে যাবো আমার বাগান বাড়ি। এত বড় সাহস তোমার! তুমিও জেনে রেখো, আমি হিন্দু ঘরের কুলবধূ, আমার নাম শ্রাবন্তী। আমি সেই মেয়ে যে বাংলা আজও মরেনি, সে বাংলার মেয়ে আমি। আমার নিঃশ্বাস আছে বিষ, কটাক্ষে আছে আগুন, কণ্ঠে আছে প্রচন্ড গীতাঞ্জলি। যে আমাকে মা মা বলে দুহাত বাড়িয়ে দেয়, অম্লান বাদনে তাদের কাছে ছুটে যায়। আর তোমাদের মতো জানোয়াররা যদি লালসার হাত বাড়ায়, শ্রাবন্তী তাকে শত শতবার করে বদা। তুমি আমাকে জানো, তাহলে এই জানোয়ারের
আসল চেহারাটা তুমি একবার ভালো করে দেখে নাও। মনে হচ্ছে মঙ্গলের পুকুরে কলমি শাক তুলবে, কিন্তু সন্ধ্যা কেউ দেখছি না। সবই গেল কোথায়? সন্ধ্যা না, কাউকে শোনা পাচ্ছি না। আজ বাড়ি এলে কয়েকটা কথা আমি শুনিয়ে দেবো, তবেই হয়। কি হয়েছে বলবে তো? দাদা, বৌদি তো সন্ধ্যাবেলায় নদীর ঘাটে জল আনতে গিয়েছিল। জল আনতে গিয়েছিল, কি হয়েছে? হঠাৎ চিৎকার শুনলাম। তারপর আমি ছুটতে ছুটতে নদীর ঘাটে গিয়ে দেখি বৌদি নেই। বৌদি নেই? জানি না দাদা, আমি নিচে তাকিয়ে দেখি কি করছি, আর বৌদির সব চুরি গহনা পড়ে আছে। আমি জানি না দাদা। দাঁড়িয়ে আছে, আসতে যাওয়ার আগে যদি এই বাড়িতে ফিরে না আসে তাহলে আমাদের কাছে দেখাবো কেমন করে। আমি লক্ষ্য করেছি, অদূর থেকে দেখলাম কে যেন আমার বৌদিকে ঘোড়া চলে যাচ্ছে। হতে পারে না, আমাকে যেভাবে এই মুহূর্তে যেমন করে হোক এই বাড়িতে ফিরে আনতে হবে। তা যদি না পারি তাহলে সমাজের কাছে আমি যে মুখ দেখাতে পারবো না। এটা হলো রায়বাড়ি, রায়বাড়ির মান ইজ্জত সব ধোলার সঙ্গে মিশে যাবে। দেরি নয় দাদা, দেরি নয়। আমার প্রস্তাবে রাজি করানোর জন্য। বলো তুমি আমার প্রস্তাবে রাজি? কি কি তোমার প্রস্তাব? আমি তোমাকে শাদী করব। আমার বিবি এ কখনো কোনোদিন হতে পারে না। আমি হিন্দু ঘরের কুলবধূ, তুমি একটা বিধর্মী মুসলমান। যে হিন্দু নারীর একবার বিবাহ হয়ে যায় তার দ্বিতীয়বার বিবাহ হতে পারে না। তুমি হিন্দু ঘরের কুলবধূ, তাই তোমাকে আমি গোলাপ পানিতে গোসল করাবো, গা ভর্তি গয়না দেবো, সাত মহলে বাড়ি দেবো। তুমি আমার প্রস্তাবে রাজি না? মুক্তি তুমি ইসলামে করতে জানি প্রকাশ্য হাবেলিতে একটা হিন্দু ঔরতকে বিয়েজ্জত করার সাহস তুমি কোথায় পেয়ে? জনাব, বলো কোথায় পেয়েছো? জনাব, আমি যখন রাজ্য পরিদর্শন করে ফিরছিলাম, এই হিন্দু ঘরের কুলবধূ আমি শুনেছি ও বহুদিন স্বামী পরিত্যক্তা, ওর স্বামী ওকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি যখন রাজ্য পরিদর্শন করে অশ্বের পিঠে চেপে আমি আসছিলাম, ঠিক সেই সময় ওই কুলবধূ আমাকে দেখে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি ছুটে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ও আমাকে দেখে ওর কামনা বাসনা মেটানোর জন্য একটা হিন্দু ঔরত স্বেচ্ছায় তোমার সঙ্গে এসেছে, তোমাকে শাদী করতে চায়। আর ও বললেন বাপ সব রাস্তা তা মেনে নেবে,
আচ্ছা হিন্দু ঔরত, বলো তুমি কেমন করে এখানে এলে? হুজুর, আমি নদীতে জল নিতে গিয়েছিলাম, আপনার সিপাহশালা জোর করে ঘোড়ার পিঠে করে আমাকে এই বাগান বাড়িতে ধরে নিয়ে এসেছে। তারপর আমার সতী তিনি তো উদ্যত হলো, আপনি এসে আমার সম্মান বাঁচালেন। এই বেয়াদব, তোমার প্রধান সিপাহশালার তাই প্রথম অপরাধ মার্জনা করলাম। ইতনে অপরাধ আবার করলে এই বাংলার নবাব সরফরাজ খান কুত্তা কি ভাবি গুলি করে মারবে। যাবে না। বেশ, আমি চলেই যাচ্ছি জনাব। তবে আপনি একটা সামান্য হিন্দু ঔরতের কথা শুনে আজ আমাকে তিরস্কার করে তাড়িয়ে দিন। চলে যাও। একটু আগে এই হিন্দু ঔরতকে বিয়ের জুতে হাত বাড়িয়েছিল, অসম্মান করতে চেয়েছিল। তাই আম্মি জান বলে পায়ে ধরে ক্ষমা চেয়ে বেয়াদব, বাংলার নবাব সরফরাজকে হুকুম মেনে চলবে। এই মুহূর্তে আম্মি জান বলে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। বেশ, বলো আম্মি জান মেরে কসুর মাফ कीजिए। তুমি আমাকে ক্ষমা করে দাও। পায়ে ধরে বাংলার নবাব ন্যায় নীতির তুলাদণ্ডে সূক্ষ্ম বিচার করে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই, তার উপরে সেই সত্য যার জাতি ভেদ নাই। তাই পায়ে ধরে আম্মি জান বলে ক্ষমা চেয়ে নাও। বলো আম্মি জান মেরা কসুর মাফ कीजिए। আপনি যান, আপনি আমাকে প্রথম অপরাধ তোমায় আমি ক্ষমা করলাম। দ্বিতীয় দিন যদি কোনো বাংলার নারীর প্রতি লালসার হাত বাড়াও, সেদিন যদি তুমি আমাদের সম্মুখে পড়ো, তোমার এই লালসার হাত দুটো আমি নিজে হাতে কেটে নেব। তাই নাকি? তাহলে কথাটা মনে রেখো। হিন্দু ঔরত, হুজুর, একটু আগে আমার সিপাহশালার মির্জা মীর মোহাম্মদ খান খালার মির্জা গালিবের সঙ্গে অভিনব অভিনয় করে এখান থেকে বার করে দিলাম। যে কাজটা অসম্পূর্ণ রেখে চলে গেছে, আমি সেই কাজ পূর্ণ করতে চাই। আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি বাংলার নবাব সরফরাজ খান। ও, আপনি সেই বাংলার নবাব সরফরাজ খান, যারই হুকুমে আপনার সিপাহশালা গরিব বাবার কোল থেকে কুমারী মেয়েদের চিনি বাগান বাড়িতে নিয়ে ফুর্তি করেন, তারা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে নলে নদীর জলে ডুবে মরে, সেই আপনি বাংলার ভাগ্য বিধাতা। কি হাসছে? হিরোনির মতো ব্যক্তমান নরম শরীরে আমি আমার দাঁত বসিয়ে দেবো, একটা একটা করে ছিঁড়ে ফেলবো তোমার সুরাত নার্গিসের পাপড়ি। বলছি কি বল, তোমার দেহটাকে আমি আমার কলিজায় চেপে ধরবো। এসো এসো, কাছে এসো। আসবে না, আসবে না, আসবে না। কেন কেন আসবে না বাহিন? বাহিন ভাইজান, বাহিন ভাইজান আয়। এত উদার তুমি, এত মহত্ব তোমার মন, আমি তোমায় না বুঝে অনেক কটু ভাষা বলেছি দাদা। তোমার এই ছোট্ট বোনটাকে ক্ষমা করে দিও দাদা। যেদিন আফগানিস্তান ত্যাগ করে বাংলার মাঠে পা দিয়েছিলাম, সেদিন আমার ছোট্ট বাহিন সাকিনাকে হারিয়ে ফেলেছিলাম। তোর মধ্যে আমি আমার সাকিনাকে খুঁজে পেয়ে, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও আজ থেকে থাকবে যে আমার হৃদয়ের মাঝখানে বাহিনীর সম্মান নিয়ে তোর জন্য মন্দির বানিয়ে দেবো। আজীবন কাল আমি তোকে রেখে দেবো আমার কাছে। না কেন বাহিন, না কেন? আমি যে হিন্দু ঘরের কলুবধূ, আমার স্বামী ব্রাহ্মণ, আমার একটি ননদ আছে, তাই সন্ধ্যা প্রদীপ জ্বালতে হবে আমার শ্বশুরের পেটে। তুমি আমাকে আটকে রেখো না দাদা, আমাকে আমার শ্বশুর বাড়িতে যেতে দাও।
আরে বহিন, আমি বেজ্ঞাত হয়ে গিয়েছিলাম, কারণ তো সংসার আছে, ধর্ম আছে, স্বামী আছে, আমি আর তোকে ধরে রাখতে পারবো না। তাই আমার প্রধান উজির সাহায্য দিয়ে তোর স্বামীর ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। আর একটা কথা মনে রাখি, পথে যেতে যেতে গ্রাম শহর যেখানে দেখবি জেহাদ যুদ্ধের দ্বন্দ্ব, সেখানে দাঁড়িয়ে বলবি আজ থেকে জেহাদ যুদ্ধ সব কিছু খতম। হিন্দুরা মুসলমানদের দুশ্মন নয়, ভাই और भाईजान, यही है बंधन परस्पर हुकुम है। बहन তুই কোনদিন ফিরে আসবি না? আসবো। কবে বহন? আসবো দাদা। কবে? নতুন বছর ফিরে এলে ভাই ফোঁটা আসে, ভাই বোনের দুজনের মিলন হয়, আর বোন তার ভাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে কি বলে জানো দাদা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, জমির দুয়ারে পড়লো। দাদা দাদা, আমি শ্বশুর বাড়ি যাবো, কিন্তু কেমন করে যাব দাদা? আমার উজির সাহেব থেকে নিয়ে যাবে। না না, বেশ ভাও কিছু পাঞ্জাবেকে সব সম্মানে পাঠিয়ে দেবো আমি। না দাদা, আমি যাবো না। তুই আমার বহিন, উজির সাহেব তোর আব্বা যান। ঠিক বলছো দাদা। ঠিক বলছি। তাহলে মেয়ে তো যাবে তার বাবার সঙ্গে, কেন দিদা? ভয় কিসের? যাবো দাদা, যাবো। বহিন, আজকে তুমি আমার যাত্রাপথ পিছল করে বেশ দিও না বহিন, দাদা। আমি তোকে হাসি মুখে বিদায় দিলাম। হাসি মুখে বহিন, দাও বাবি না, হাসি মুখে দাদা বলিয়া আবার আসিয়া, দাদা বলিয়া চরণে তোমার পড়ব, কাঁদিও না জায়গা তন্ন তন্ন করে সন্ধান করলাম, কোথাও পেলাম না। দেখতে দেখতে তিনটে রাত চলে গেল, এখনো পর্যন্ত শ্রাবন্তী এই বাড়িতে ফিরে এলো না। বলতে পারিস সন্ধ্যা, বলতে পারিস কেমন করে সমাজের কাছে আমি মুখ দেখাবো? দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার মাকে দেখেছি, কিন্তু বৌদি আমার মা, আমি তাকে ছাড়া বাঁচবো কেমন করে? জানি না, জানি। বৌদি, স্বামী, তুমি ফিরে এসো বৌদি, তুমি ফিরে এসো। তোমার সন্তান তোমাকে
জানতে চাই যে 3টে রাত চলে গেল, 3টে রাত তুমি কোথায় কাটিয়েছো? তোমার মধ্যে একটু অনুতপ্ত নেই? 3টে দিন তোমার ঘরের স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরছে, তুমি আমাকে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? কি হয়েছিল তোমার? কেন তুমি বৌদিকে এই প্রশ্ন হঠাৎ কেন করছো? আমাকে সবকিছু জানতে দাও, তারপরে বলো। বৌদি চুপ করে থেকো না। কোথায় ছিলে? শুনতে যখন চাইছো তাহলে শুনো। আমি নদীতে জল নিতে যাওয়ার পরে ওই যে শয়তান মির্জাক আমাকে জোর করে ঘোড়ার পিঠে নিয়ে বাগান তারপর কি করেছে জানো? আমাকে একা পেয়ে আমার সতীর্থের দিকে হাত বাড়িয়েছিল। আমি চিৎকার করলাম, বাংলার নবাব সর্বনাশ করেছে এই বহিনটাকে রক্ষা কদিন তোমাকে হারিয়ে আমি যে সবকিছু অন্ধকার দেখছিলাম। সন্ধ্যা স্বামী, আমি ভুল করে আমি তোমাকে বাধা দিয়েছিলাম, কারণ দেখতে দেখতে 3টে রাত চলে গেছে। আমি হয়তো